তুমি এমন পাগল কুকুরের মতো ব্যবহার কেন করছো? যেই সামনে আসবে তাকে কামড়াবে? রিল্যাক্স, আমি চোর ডাকাত কেউই না, শান্তভাবে বলল নীল। এবার আরো রেগে গিয়ে অঙ্কিত ওই দুই সিকিউরিটি গার্ডের দিকে তাকালো। তারা দুজনই ততক্ষণে মাটি থেকে উঠে পড়েছে। সঙ্গে সঙ্গে অঙ্কিত তাদের অর্ডার দিল, একে এক্ষুনি গ্রেপ্তার করে নাও। এসব কি হচ্ছে হ্যাঁ? হঠাৎ একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল সবাই। ম্যানেজার বক্সি, ভালো হয়েছে আপনি এই সময় এসেছেন, আমাকে প্লিজ সাহায্য করুন। এটা বলতে বলতেই অঙ্কিত ম্যানেজার বক্সির দিকে এগিয়ে গেল। ম্যানেজার বক্সিও ততক্ষণে স্টোরের ভিতরে চলে এসেছেন। গলা শুরু করে অঙ্কিত বলল, স্যার, এই লোকটা জোর করে আমাদের স্টোরের ভিতরে ঢুকে পড়েছে। ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখুন কিভাবে মারধর করা শুরু করেছে। আমাদের দুই সিকিউরিটি গার্ডকেও রেহাই দেয়নি। আমার মনে হয় এই লোকটা আমাদের স্টোর থেকে কিছু চুরি করতে এসেছে। ম্যানেজার বক্সি সব শুনে মাথা নাড়লেন। স্যার, এতক্ষণ যা কিছু হলো তার জন্য আপনাকে তো একটা রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে। এটা বলতে বলতে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে গেল। যদিও ম্যানেজার বক্সি মুখটা একদম বাংলার 5-এর মতো করে রেখেছিল, তবুও ওনার অ্যাটিটিউড মানতে হবে গুরু, একদম সিনেমার নায়কের মতো। আপনি ওর উপর ভরসা করবেন নাকি আমার উপর? ম্যানেজার বক্সিকে প্রশ্ন করল নীল। এই শুনে ম্যানেজার বক্সির মুখটা যেন আরো বিদঘুটে হয়ে গেল। এবার যেন তারও সন্দেহ হতে শুরু করলো নীলের উপর। পিছনে ফিরে সে অঙ্কিত আর ওই দুই সিকিউরিটি গার্ডকে বলল, তাড়াতাড়ি একে এখান থেকে বিদায় করো দেখি, ম্যাডাম যদি জানতে পারে আর রুখে নেই। বক্সি স্যারের কাছ থেকে সম্মতি পেয়ে অঙ্কিতের মুখে হাসি ফুটে উঠল। কি দেখলে, এবার হলো তো? এবার তোমাকে উচিত শিক্ষা দেওয়া হবে। বক্সি স্যার চলে এসেছেন, এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি তোমাকে সায়স্তা করতে না পারি, তাহলে নিজের জুতো দিয়ে আমার দুই গালে দুটো চড় মেরো। বেশ কেত দেখিয়ে কথাটা বলল অঙ্কিত। তারপরই নীলকে ধাক্কা মারতে শুরু করলো সে। বারবার হওয়ার পর নীল আর নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারল না। পরের মুহূর্তেই এমন কিছু হলো যাতে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। অঙ্কিতের ব্যবহারে অতিষ্ঠ হয়ে নীল সজোরে একটা চড় মারল ওকে। একটা থাপ্পড়েই অঙ্কিতের গাল লাল হয়ে গেল। তুমি না খুবই ইরিটেটিং অঙ্কিত, কথা না শুনেই তুই আমাকে মারলি? আমাকে? তোর এত বড় সাহস! আজ আমি তোকে খুন করে ফেলবো শয়তান। রাগের মাথায় তুমি থেকে এবার তুই তো কারিতে এসে গেল অঙ্কিত। নিজের গালে হাত বোলাতে বোলাতে কথাগুলো বলল সে। রাগের চোটে ওর চোখ মুখ লাল হয়ে গেল। ম্যানেজার বক্সি এসব দেখে রেগে গিয়ে বললেন, তোমার নিজের প্রাণের ভয় নেই হ্যাঁ? ওর ধৈর্যের সীমাও অতিক্রম করে গেল এবার। নীল আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করতে চাইছিল না। সে নিজের পকেট থেকে ফোন বের করে শালিনীকে কল করলো। হ্যালো, 2 মিনিটের মধ্যে যদি তুমি তোমার স্টোরে না আসো তাহলে আমি এখান থেকে চলে যাব। শালিনীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল নীল। এখন আর কাউকে ফোন করে কোনো লাভ হবে না, তুমি চোর। আর তোমার এই গল্প তুমি পুলিশকে শুনিও। পুলিশের থেকে বাঁচতে চাইলে আমাদের থেকে ক্ষমা চাও, আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে এখান থেকে চলে যাও। বেশি না, 5 লাখ টাকা দিলেই হবে, না হলে আমরা তোমাকে চুরির মামলায় ফাঁসিয়ে দেবো। ম্যানেজার বক্সির পাশে দাঁড়িয়ে হুমকি দেওয়ার মতো করে কথাটা বলল অঙ্কিত। আসলে অঙ্কিত হলো ম্যানেজার বক্সির দুঃসম্পর্কের ভাই। ম্যানেজার বক্সির জন্যই এই স্টোরে অঙ্কিত চাকরি পেয়েছিল, না হলে এরকম অ্যারোগেন্ট মানুষকে কে চাকরি দেবে? দাদা, এবার একটা অ্যাকশন নিতে হবে। ম্যানেজার বক্সির দিকে তাকিয়ে কথাটা বলল অঙ্কিত। এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে এলো। এই ছেলে, হয় 5 লাখ টাকা দে, নইলে চুরির অভিযোগে জেল যা, বল কি করতে চাস? ম্যানেজার বক্সির দিকে মুখ তুলে তাকালো নীল। এরা নিজেদের অধিকারের মিসইউজ করছিল, আর সেটা দেখে নীলের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। তখনই হঠাৎ করে জুতোর আওয়াজ শুনতে পেল সবাই। ঘাড় ঘুরিয়ে সবাই দেখলো শালিনী হন্তদত্ত হয়ে স্টোরের ভেতর ছুটে আসছে। শালিনীকে দেখে ম্যানেজার বক্সি আর বাকি সবার চোখে মুখে হাসি ফুটে উঠল। সবাই মিলে বলে উঠল, গুড আফটারনুন ম্যাডাম। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে শালিনী নীলের সামনে দাঁড়িয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, নীল, তুমি এখানে কখন এলে? তোমার তো আমাকে আগেই কল করা উচিত ছিল। শালিনী, এখানে আমাকে একজন হুমকি দিয়েছে যে যদি আমি তাকে 5 লাখ টাকা না দিই তাহলে সে আমাকে চুরির মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে। আমার খুব ভয় করছে। কি এসব তুমি কি বলছো? কে বলেছে এসব ফালতু কথা? শালিনী নীলকে প্রশ্ন করলো। নীলের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল শালিনী। তারপরই ও নিজের অফিসের লোকেদের দিকে একবার নজর ঘোরালো। হঠাৎই ওর নজর অঙ্কিতের গালের উপর পড়লো, আর তখনই ও আসল ব্যাপারটা বুঝতে পারলো। এখানে এসব হচ্ছেটা কি? রেগে গিয়ে বলল শালিনী, ম্যাডাম, এই লোকটা জোর করে স্টোরে ঢোকার চেষ্টা করছিল, আর বাধা দেওয়ায় ও আমাকে মারধর করা শুরু করলো। অঙ্কিত বেশ সরল সাদাসিধে মুখ করে কথাটা বলল ওর ম্যাডামকে। উইথ ইমিডিয়েট এফেক্ট ইউ অল আর ফায়ার্ড। শালিনী কিছু না শুনেই প্রায় চিৎকার করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল। সবার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল শালিনীর কথা শুনে। আচ্ছা, তুমি কি যেন একটা বলেছিলে? কি আমায় সায়স্তা করবে, না হলে আমি তোমার জুতো পেটা করবো নাকি? ঠিক মনে পড়ছে না, তোমার মনে আছে? একবার বলো না কি বলেছিলে? অঙ্কিতকে দেখে হাসতে হাসতে বেশ ব্যঙ্গ করে কথাটা বলল নীল। আমি? কোথায়? না, কিছু মনে পড়ছে না তো। অঙ্কিত এবার 100 ডিগ্রি পাল্টি খেয়ে ঠিক ভিজে বেড়ালের মতো কথাটা বলল। ওহ গড, দিস ইজ ফানি। শালিনী, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম একজন মানুষকে কেন কাজে রেখেছো। এ শুধু অ্যারোগেন্ট নয়, ভীষণ বড় একটা মিথ্যেবাদীও। শালিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল। এটা শোনার পরই শালিনীর চেহারাটা একদম বদলে গেল। কুল অ্যান্ড কাম শালিনী মিত্র ভীষণ রেগে গিয়ে অঙ্কিতকে প্রশ্ন করলো, সত্যি বলো, তুমি কি এরকম কিছু বলেছিলে? অঙ্কিত এই বিষয়ে তর্ক করতে চাইলেও শালিনীর সামনে সে কিছুই বলতে পারলো না। শুধু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, বলেছিলাম। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যদি তুমি এই স্টোরে চাকরি করতে চাও তাহলে তুমি যা প্রমিস করেছিলে সেটা রাখো।
এই কথা বলার পরই শালিনী নিজের দুটো হাত ফোল্ড করে বুকের কাছে রাখলো। তারপর একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। পরবর্তী ঘটনা দেখার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এদিকে ম্যানেজার বক্সিও নিজের চোখ বন্ধ করে নিল। এতক্ষণে সে বুঝতে পেরে গেছিল যে ভুল লোকের সাথে ঝামেলা করে ফেলেছে তারা। যদিও ম্যানেজার বক্সি এই স্টোরের ম্যানেজার হওয়ার পাশাপাশি মিত্র পরিবারের বাকি কাজকর্মও দেখত, কিন্তু তাও এই বিষয়ে ছোট ভাইয়ের কোনো সাহায্যই করতে পারলো না সে। ঠোঁট কামড়ে সে ভাবলো, ধ্যাত, বাজে ফেঁসে গেলাম। বুঝতেই পারিনি এই নীল এত পাওয়ারফুল। তখনও অঙ্কিতের মধ্যে রাগের আগুন জ্বলছিল, কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য সে নীলের পায়ের সামনে বসে নিজের গালটা বাড়িয়ে দিয়ে বলল, আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি তোমার কুকুর হওয়ার এতই শখ থাকে তাহলে কারো পোষা কুকুর হও। পাগল কুকুর হলে অনেক সমস্যা, বুঝলে, লোকজন মেরে ফেলবে। এটা বলার পর একটা তৃপ্তির হাসি নিয়ে নিজের ব্যাগটা খুলল নীল। তারপর ব্যাগ থেকে সেই অ্যান্টিক তরোয়ালটি বের করলো। শালিনীর হাতে দিয়ে সে বলল, এই নিন, ছবি তুলে নিন। তরোয়ালটির দিকে তাকিয়েই শালিনীর চোখ জলজল করে উঠল। বাকি সবাই হাঁ করে দেখলো সেই তলোয়ার। নীলের মুখে গর্বের হাসি ফুটে উঠল। কি হবে এই তলোয়ার দিয়ে? এটার জন্য নীল কোনো বিপদে পড়বে না তো? আদ্রিতা কি নীলকে ফোন করে বাড়ি আসতে বলবে? নীল কি বুঝবে আদ্রিতার মনের ব্যাকুলতা? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন। যদি তুমি এই স্টোরে চাকরি করতে চাও তাহলে তুমি যা প্রমিস করেছিলে সেটা রাখো। এই কথা বলার পরই শালিনী নিজের দুটো হাত ফোল্ড করে বুকের কাছে রাখলো। তারপর একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। পরবর্তী ঘটনা দেখার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এদিকে ম্যানেজার বক্সিও নিজের চোখ বন্ধ করে নিল। এতক্ষণে সে বুঝতে পেরে গেছিল যে ভুল লোকের সাথে ঝামেলা করে ফেলেছে তারা। যদিও ম্যানেজার বক্সি এই স্টোরের ম্যানেজার হওয়ার পাশাপাশি মিত্র পরিবারের বাকি কাজকর্মও দেখত, কিন্তু তাও এই বিষয়ে ছোট ভাইয়ের কোনো সাহায্যই করতে পারলো না সে। ঠোঁট কামড়ে সে ভাবলো, ধ্যাত, বাজে ফেঁসে গেলাম। বুঝতেই পারিনি এই নীল এত পাওয়ারফুল। তখনও অঙ্কিতের মধ্যে রাগের আগুন জ্বলছিল, কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য সে নীলের পায়ের সামনে বসে নিজের গালটা বাড়িয়ে দিয়ে বলল, আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি তোমার কুকুর হওয়ার এতই শখ থাকে তাহলে কারো পোষা কুকুর হও। পাগল কুকুর হলে অনেক সমস্যা, বুঝলে, লোকজন মেরে ফেলবে। এটা বলার পর একটা তৃপ্তির হাসি নিয়ে নিজের ব্যাগটা খুলল নীল। তারপর ব্যাগ থেকে সেই অ্যান্টিক তরোয়ালটি বের করলো। শালিনীর হাতে দিয়ে সে বলল, এই নিন, ছবি তুলে নিন। তরোয়ালটির দিকে তাকিয়েই শালিনীর চোখ জলজল করে উঠল। বাকি সবাই হাঁ করে দেখলো সেই তলোয়ার। নীলের মুখে গর্বের হাসি ফুটে উঠল। উফ, কি দুর্দান্ত দেখতে অ্যান্টিক তরোয়ালটা। মন্ত্রমুগ্ধের মতো তরোয়ালটা দেখতে দেখতে নিজের পার্সোনাল কেবিনে ঢুকলো শালিনী। সেখানে ক্যামেরা, লাইটস, ফিল্টার্স সব রাখা ছিল। ওই তরোয়ালটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে শালিনী ক্যামেরা দিয়ে ফটো তুলতে শুরু করলো। কিন্তু সেই সময় নীলের নজর শুধুমাত্র শালিনীর সুন্দর ফিগারের উপরই টিকে থাকলো। সত্যি কি দুর্দান্তভাবে মেনটেন করেছে নিজেকে। অনেকক্ষণ পর শালিনী ক্যামেরা নিচে রেখে নীলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আরে আবার ফর্মালিটিস কেন? কখনো যদি তরোয়ালটা দেখার ইচ্ছা হয় তাহলে কোনো দ্বিধা না করে আমাকে কল করো, আমি হাজির হয়ে যাব। এটা বলেই শালিনীর কাছ থেকে ওই তরোয়ালটা নিয়ে নিজের ব্যাগে পুরে নিল নীল। শালিনী মাথা নেড়ে জিজ্ঞাসা করলো, নীল, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু বুঝতে পারছি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা। আরে বলো না, কি ব্যাপার? হাসতে হাসতে জিজ্ঞাসা করলো নীল। এই তরোয়ালটা আগে কার কাছে ছিল আমি জানি না, কিন্তু এটা জানি যে তরোয়ালটা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। আমি শুধু এটা জানতে চাই যে এই তরোয়ালটা তোমার কাছে কিভাবে এলো। নীলকে সরাসরি প্রশ্ন করলো শালিনী। মিত্র পরিবার বহু বছর ধরে এই ব্যবসা করছে। এই পরিবারের সদস্যদের মধ্যে অ্যান্টিক জিনিসপত্রের জ্ঞান রয়েছে। এই তরোয়ালটা নীলের হলে শালিনীর কোনো সমস্যা ছিল না, কিন্তু ও জানতে চাইছিল যে তরোয়ালটা নীলের কাছে এলো কিভাবে। শালিনী এই তরোয়ালের গুরুত্ব খুব ভালো মতো জানতো। সেন পরিবারের জামাই যে এত বছর ধরে ঘর জামাই হিসেবে রয়েছে, তার কাছে এত মূল্যবান জিনিস এলো কিভাবে। যদি আমি তোমাকে বলি এই তরোয়ালটা আমি আমার পূর্বপুরুষের থেকে পেয়েছি, তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? মুচকি হেসে জিজ্ঞেস করলো নীল। ঠিক সেই সময় স্টোরের একজন এমপ্লয়ি ছুটতে ছুটতে কেবিনের ভিতরে এসে বলল, ম্যাডাম, তাড়াতাড়ি নিচে চলুন, একটা ঘটনা ঘটেছে, আপনাকে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। কেন, তুমি হ্যান্ডেল করতে পারবে না? শালিনীর স্টোরের এই এমপ্লয়ির নাম বিকাশ গাঙ্গুলি। গত 10 বছর ধরে মিত্র পরিবারের হয়ে কাজ করছে বিকাশ। সে অ্যান্টিক অ্যাপ্রেজার পোস্টে কর্মরত রয়েছে। প্রাইসলেস ট্রেজার্স দেখে সেটা আসল না নকল তা নির্ণয় করাই ওর কাজ। বিকাশ চাইলে নিজেই সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে চাইছিল একবার শালিনী নিজে কথা বলুক, কারণ এই ডিলটা মিত্রদের জন্য অনেক বড় ব্যাপার। ম্যাডাম, একটা লোক ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট নিয়ে এসেছে। ইটস রেয়ার, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বিকাশের কথা শুনে বোঝা গেল যে বেশ বড় কোনো ডিল এটা। চলো গিয়ে দেখছি। এই বলে বিকাশের পিছু নিল শালিনী, এমনকি নীলকেও ওদের সাথে যাওয়ার জন্য ইশারা করলো। বিকাশ ভীষণ অবাক হয়ে নীলকে দেখেই যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এমন সাধারণ দেখতে একটা ছেলে শালিনী ম্যাডামের সঙ্গে কি করছে। শালিনী ম্যাডাম এই ছেলেটিকে সেই ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট দেখতেই বা কেন ডাকলো? ও কি সত্যিই এতটা কেপেবল? বিকাশের মাথায় অনেক কিছু চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সবাই যখন মেইন হলে পৌঁছালো, তখন সেখানে নীল একটা ছেলেকে দেখতে পেল। ওর হাতে ছিল প্রাচীন যুগের একটা বাক্স। এরকম বাক্স মূলত আদিবাসী পরিবারের কাছে দেখা যায়, অর্থাৎ অথেন্টিক হওয়ার প্রথম কারণটা মিলে গেল। আপনার নামটা জানতে পারি?
নম্রভাবে জিজ্ঞাসা করলো শালিনী। আমার নাম আশিস সর্দার, আপনি কি এই স্টোরের মালকিন? ওই তরুণ খুব উৎফুল্ল হয়ে প্রশ্ন করলো। হ্যাঁ, আমায় একটু দেখাবেন ঠিক কি নিয়ে এসেছেন আপনি? মাথা নেড়ে প্রশ্ন করলো শালিনী। আশিসও মাথা নাড়িয়ে ওই বাক্সটা শালিনীর হাতে তুলে দিয়ে খুব ইমোশনাল হয়ে বলল, এটা আমার পরিবারের অ্যানসেস্ট্রাল ট্রেজার, এটাই আমাদের সর্বশেষ সম্পত্তি। আজকে যদি আমার টাকার প্রয়োজন না থাকতো তাহলে হয়তো এটা কোনোদিনই আমরা বিক্রি করতে আসতাম না। মাথা নেড়ে খানিক সমবেদনা জানালো শালিনী। ঠিক সেই সময় আশেপাশের অ্যান্টিক স্টোরের সবাই ওই পিসটা দেখার জন্য ভিড় করলো। এরকম ধনসম্পদের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। শালিনী ওই বাক্সটা খোলার পরই কালো মুক্তোর একটি ব্রেসলেটের উপর সকলের নজর পড়ল। আলোতে ওই ব্রেসলেটটা যেন আরো বেশি চকচক করছিল। পুরো ব্রেসলেটটায় বিশাল বড় বড় এবং অ্যান্টিক ব্ল্যাক পার্ল খোদাই করা ছিল। আর এই কালো মুক্তো দেখেই এই পরিবারের আভিজাত্য বোঝা যাচ্ছিল। এত দুর্দান্ত কালো মুক্তো এর আগে কখনো দেখেনি শালিনী। শোনা যায় এইরকম ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল নাকি সমুদ্রের অনেক অনেক গভীরে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বিলুপ্ত হয়ে গেছিল। পিওর ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট। বিস্মিত হয়ে নিজের মনেই নামটা আওড়াতে থাকলো সে। এই ব্ল্যাক পার্লের কোয়ালিটিও খুবই দুর্দান্ত। এটার টেক্সচার আর চমক দেখে মনে হচ্ছে এটা কম করে 1000 বছরের পুরনো হবে। অন্যান্য অ্যান্টিক শপস মালিকরা ব্রেসলেটটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আপনারা দেখছি অনেক কিছুই জানেন, চমকিত হয়ে বলল আশিস। শালিনী কয়েক মিনিট ধরে ওই ব্রেসলেটটির দিকেই তাকিয়েছিল। তারপর সে নিজের মুখ তুলে আশিসকে জিজ্ঞেস করলো, তুমি ব্রেসলেটটা কত টাকায় বিক্রি করতে চাও? 5 কোটি। হাসতে হাসতে বলল আশিস। Meter